ঈদের রাত, এই রাতে এই মুহূর্তে কেউ হয়তো ভাবছেন প্রিয়জনকে, কেউ হয়তো গল্প করছেন বন্ধুদের সাথে, কেউ হয়তো পুরনো অ্যালবাম ঘাঁটছেন। আর আমরা বসে আছি এমন দুইজনের সাথে যাদের চোখে মুখে এক জীবন জমে আছে, অভিনয়ের জীবন, মানুষের জীবন। আর আমাদের এই ঘরোয়ার্ডে আছেন একজন মা, একজন শিক্ষিকা, একজন অভিনয় শিল্পী দিলারা জামান। আর আছেন একাধারে যিনি ডাক্তার, অভিনেতা এবং জীবন পাঠের শিক্ষক ডাক্তার এজাজ। এবং চিরাচরিতভাবে আমরা দুজন তো আছি, আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা, এবং আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসি 10-এ 10। আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? ঈদ মোবারক। মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের সময়টা আসলে কতটা আনন্দে কাটে? অনেক আনন্দের, সব দুঃখ ভুলে যায়, সব কষ্ট ভুলে যায়, সবার মুখে হাসি দেখে ভালো লাগে। মনে হয় যে আরও যদি বাঁচার কোনো আশ্বাস পেতাম আর কি, কারণ মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, 83 বছর বয়স। তারপরে মনে হয় যে না, আরও যদি একটু বাঁচি, আরও যদি কতদিন বাঁচি, কত ভালো ভালো জিনিস দেখতে পাবো যেটা আমাদের সময় ছিল না। এখন দেখছি এত আনন্দ, এত আনন্দ, এত ভালো লাগার জিনিস চারিদিকে। আমাদের প্রার্থনাও থাকবে যেন আপনি আরও অনেক অনেক বছর বেঁচে থাকেন। এজাজ ভাই, এই ঈদের সময়টা আসলে কতটা ব্যস্ত থাকা হয়? তার আগে আমার জন্য প্রার্থনা করবেন। মার বয়স 83 বছর। আমরা প্রার্থনা করি মা 100 বছর বাঁচুক, এবং মার সঙ্গে আমিও যেন 100 বছর বাঁচি। বাঁচবার আকাঙ্ক্ষাটা এখন অনেক বেশি, কারণ যেহেতু বয়সটা বাড়ছে। বয়স কম ছিল, নানা স্বপ্ন দেখেছি, তাই না মা? এখন কিন্তু স্বপ্ন দেখি একটাই, যে আল্লাহ পাক আমাদের সুস্থ দেহে, সুস্থ মনে এবং সুখে শান্তিতে অনেক বছর বাঁচিয়ে রাখো। মা যেটা বললেন যে সুন্দর পৃথিবী আরও অনেক বছর দেখতে চাই। আমরাও চাই, এবং আমাদের প্রার্থনা থাকবে দুইজনের জন্যই। আমরা আমাদের মূল আয়োজনে চলে যেতে চাই। 10-এ 10 প্রথম প্রশ্ন ডক্টর এজাজ আপনার জন্য। হুমায়ুন আহমেদের একটা কথা দিয়ে শুরু করতে চাই। তিনি বলেছেন, আমি যা হতে চেয়েছিলাম তার কিছুই হতে পারেনি, কিন্তু যা হয়েছি সেটাও কম কিছু না। আজ অতীতে ফিরে যদি তাকান, তাহলে এই বর্তমানের উপলব্ধিটা কি? আসলে আপনি যা হতে চেয়েছেন তার মধ্যে কি অপূর্ণতা রয়ে গেছে, নাকি অপ্রত্যাশিত আনন্দ আসলে চলে এসেছে? আমি যা হতে চেয়েছিলাম তা হতে পেরেছি। যে স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্ন পূরণ হয়েছে, কারণ হয়তোবা আমার স্বপ্ন স্যারের চাইতে অনেক ছোট ছিল। স্বপ্ন ছোট ছিল জন্যই আমার স্বপ্ন শতভাগ এখন পর্যন্ত পূরণ হয়েছে। এখনকার স্বপ্ন ওই যে মার সঙ্গে 100 বছর বাঁচতে চাই, সন্তানদের সঙ্গে 100 বছর বাঁচতে চাই, এবং চাই আমার স্ত্রী, আমার কন্যা, আমার সন্তান, সন্তানদের স্ত্রী, আমার কন্যাদের জামাই, সবাইকে মিলে যেন 100 বছর সুখে শান্তিতে বাঁচি। দিলারা আপা, আপনার কাছে জানতে চাই যে যা হতে চেয়েছিলেন তা কি হতে পেরেছেন? ছোটবেলায় তো কত স্বপ্ন দেখতাম, এটা হব, ওটা হব, কিন্তু পরবর্তীতে আরেক জীবনে চলে গেলাম, শিক্ষকতা করলাম। তারপর দেখি সেখানেও নানান রকম যুদ্ধ করতে হয়, কারণ মনের মধ্যে তো অভিনয়ের একটা ভালো লাগা, ভালোবাসা তো আছেই। তো সেটাকে অনেকেই ওই শিক্ষকতার অভিনয় দুটো পাশাপাশি যেতে পারছিল না। তারপরে একসময় দেখলাম যে অভিমানী শিক্ষক দিলারা জামান মুখটা আড়াল করে আছে কষ্ট নিয়ে, আর অভিনেত্রী দিলারা জামান সদর্পে এগিয়ে যাচ্ছে। সেখানে তার শক্তি, তার জয়, তার সব কিছু। তারপরেও দুই বোনের মতনই দুজনকেই আমি ভালোবাসি। হ্যাঁ, যা চেয়েছি পেয়েছি, যেটা যে অভিনয়কে ভালোবাসি, এত দূর এসছি। আর দীর্ঘ প্রায় 60 বছরের উপরে হবে অভিনয় জীবন আমার। আর সবচেয়ে বড় পাওয়া তো হলো ভালোবাসা, দর্শকদের, মানুষের ভালোবাসায়। এটাই তো সবচেয়ে বড় পাওয়া। এবং যদি বলি যে হ্যাঁ, দর্শকের ভালোবাসার জন্য আজকে এত দূর আমি, তাহলে আমি সার্থক। আমার হাতে শক্তি চট্টোপাধ্যায় আছে, এবং তিনি বলছেন, যে কথা মুখে বলা যায় না সেটা থেকেই জন্ম নেয় সবচেয়ে তীব্র নীরবতা। সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে। কারণ আল্লাহ পাক তো সবাইকে এক বৈশিষ্ট্য দিয়ে বানাননি। এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য। অনেকে মনে যা আসে সেটা বলে ফেলেন, আবার অনেকে মনে যেটা আসে
সেটা বলা উচিত হবে কি হবে না আগে অঙ্কটা কষে নেন, তারপর বলবেন কি বলবেন না সে সিদ্ধান্ত নেন। এটা নির্ভর করে আসলে সে কোন ধরনের মানুষ, তার চিন্তা চেতনা কীরকম সেটার উপরে। দিলারা আপা, আপনার কাছে এই একই উদ্ধৃতি থেকে যেটি আমি জানতে চাইব, এমন কোনো কথা আছে যেটা আজও আসলে কাউকে বলা হয়নি কিন্তু বুকের মধ্যে রয়ে গেছে? হ্যাঁ, অসংখ্য কথা আছে, বলতে চেয়েছি কিন্তু পরক্ষণে মনে হয়েছে যে না, এই কথাটা বললে সত্যি কথা কিন্তু সে নিতে পারবে না, এবং এটা যে ফলশ্রুতি যেটা সেটা অনেক সুদূর প্রসারী হবে, সেটা আরও খারাপ হবে, ওইগুলো চিন্তা করেই বলিনি, বলা হয়নি। এবং নিজের ক্ষেত্রেও তাই, নিজেরও অনেক কথা, না বলা কথা মনে হয়েছে যে না, এটা বলা ঠিক হবে না, এটা আমারই থাক, আমার কথা, আমার কষ্ট, আমার ভালো লাগা, আমার যেটা অনুভূতি ওটা আমারই থাক, একান্তই আমার, এটা আমি কারোর সাথে শেয়ার করব না। আচ্ছা, নীরবতার কথা হচ্ছিল এবং নীরবতার কথা হতে হতে কিন্তু আমরা বিরতির সময়ও চলে এসেছি। সূচনা, একটা ছোট্ট বিরতি নিতে হবে। মিস্টার স্মার্ট এসি 10-10 অনুষ্ঠানের সময় হয়েছে একটা বিরতি, সাথে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসি 10-10। সূচনা, এজেশ ভাই, আপনার কাছে জানতে চাই, আলবের কামু বলেছেন সবাই ভালো মানুষ হতে চায় কিন্তু কেউই নিজেকে দেখে না। নিজেকে দেখাটা আসলে কতটা জরুরি? অত্যন্ত জরুরি, খুবই জরুরি। সক্রেটিস যে কথাটি বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। তো নিজের হিসাবটা সবার আগে করা উচিত, যে আমি কি করছি, আমি কেমন মানুষ, এটি বোঝা উচিত। এটি যদি বুঝি তো আমি নিজের সব অন্যায়, সব পাপ বুঝতে পারবো, এবং যখন আমি সে অন্যায় থেকে, সে পাপ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবো, তখনই তো প্রশান্তি। সেটাই তো আমরা বুঝতে পারি না, সেটাই তো মানে বিরাট। আচ্ছা, এবার আমার হাতে একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে, এটা লোকজ প্রবাদ বলছে, সেটা হচ্ছে মনে রাখা আর ভুলে যাওয়ার মাঝে যে ফাঁকটা থাকে ওখানেই থাকে মানুষ। আমার প্রশ্ন হচ্ছে, সেই মানুষকে আপনারা কিভাবে দেখেন আর কিভাবে পান? আমি মনে করি মানুষ মনে রাখবার সময়ও, ভুলে যাবার সময়ও, মাঝখানের বিষয়টি আমি বিশ্বাস করি না। একজন মানুষ যেরকম মনে রাখার বিষয়টি, যদি বৈজ্ঞানিক বিশ্লেষণে যাই, ডাক্তারি বিশ্লেষণে যাই, তখন কিন্তু একটা সময় আমি সব মনে রাখতে পারবো। আমার বয়স যখন বাড়বে, আমরা যেটাকে ডিজেনারেশন বলি, এটা যখন হতে থাকবে শরীরের সব কিছুর, ইভেন আমার ব্রেইনের, আমার স্মৃতিশক্তির, তখন কিন্তু আমি ভুলে যাব। তো যখন মনে রাখবো তখনকার জীবন যা, যখন ভুলে যাব তখনকার জীবনও তাই। জীবন জীবনই, মনে রাখা এবং ভুলে যাওয়ার মধ্যে যে জীবনের কোনো পরিবর্তন, সেটা আমি বিশ্বাস করি না। সাদাত হোসেন বলেছেন বয়স হলে প্রেম ফিকে হয় না, বরং রং বদলায়। আপনারা দুজন কি বলেন, সত্যি কি বয়স বাড়ার সাথে সাথে কি অনুভূতিটা অন্যরকম হয়, একটু সূক্ষ্ম অনুভূতি হয়? মানুষের যে মানসিক যে স্তরগুলো আছে একটার পর একটা, হ্যাঁ, এটা তো অবশ্যই পরিবর্তনশীল এবং হবেই। একটা ছোট বাচ্চার যে ইচ্ছা, যে তখন মনে হয় যেন আমি মানে এখন তো মা কিনে দিচ্ছে না, যখন বড় হব খেলনা কিনে সারা ঘর ভরে ফেলবো, কিন্তু যখন বড় হয় তার মনের অবস্থা, মানসিক অবস্থাটা পড়ে, তখন কি সে ওরকম গয়না খেলনা কিনে ঘর ভরে ফেলে? তো এমনি আমাদের মানসিক অবস্থাগুলো যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়। এটার তো মানে আমি মনে করি না যে এটার কোনো বিকল্প কিছু। এটা একদম, আমি যেটা মা আপনি যেটা বলছেন আমিও সেটা বলি, যে এটা সবার ক্ষেত্রে একরকম না। মা হয়তো দেখা যায় যে কেউ 20 বছরে যে প্রেম করছে, আমরা যেটাকে মানে কমনলি যেটাকে প্রেম বলি, প্রেম তো একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আমরা প্রেম বলতে বুঝাই একজন পুরুষের সঙ্গে একজন মহিলার প্রেম, সেটাই আপনি বুঝাচ্ছেন, কিন্তু আমি বুঝি প্রেম তো অনেক রকম, তাই না? আল্লাহ পাকের সঙ্গেও তো আমার প্রেম, আমার মায়ের সঙ্গে আমার প্রেম, আমার বাবার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে, তারপরে একজন একটা গাছকে ভালোবাসে, সেটাই বলতে চাচ্ছি যে প্রেমের রংটা বদলায়, রংটা বদলায়, এবং সেটা সবার ক্ষেত্রে একরকম না। এটা মানুষ থেকে মানুষ ভিন্ন রকম হয়।
আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কথা আছে, সেটি বলছে যে জীবন একটা ভুল ঠিকানায় পাঠানো চিঠির মতো, যা বহুবার ফেরত এসে আবার যাত্রা শুরু করে। আমার প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে, এই যে ভুল ঠিকানা, এই কথাটার মধ্যে কি জীবনের গোপন কোনো সত্য লুকিয়ে আছে? সুনীল গঙ্গোপাধ্যায় যদি এই সময় আসতেন তাহলে এই কথাটি আর বলতেন না। এখন তো চিঠি লেখালেখিই নাই, আছে কি? হ্যাঁ, সব বদলে গেছে। তো তখনকার তার যে মানসিক অবস্থা বা যে ধ্যান ধারণা থেকে তিনি কথাটি বলেছিলেন, তখনকার দিনে হ্যাঁ একটা চিঠি পাওয়ার জন্য যে আকুলতা, তারপরে আবার ঠিকানায় চিঠিটা মালিক না পেয়ে ফেরত চলে যাওয়া, 20 বছর পর্যন্ত সেই চিঠিটা থেকেই যাওয়া, এরকম তো অনেক গল্প উপন্যাসে আমরা পেয়েছি। সব কবির কবিতার ভাব একরকম না, সাহিত্যের ভাব একরকম না। তো সুনীলদা বলেছেন ওনার চিন্তা থেকে বলেছেন, কিন্তু আমরা বলবো না জীবন অনেক সুন্দর, সঠিক ঠিকানায় সঠিক চিঠিটি এসেছে, পৌঁছে যাবে। এত প্রিয় জীবন নিয়ে আমি ভুল কেন বলবো? আমার কাছে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, যারা পেছনে তাকায় না তারা সামনেও হাঁটে না ঠিক মতো। যদি পেছন ফিরে তাকান তাহলে কোন সময়টা গিয়ে দাঁড়াতে চান? পিছনে তো অনেক বাল্যকাল আছে, কৈশোর আছে, সব সময়গুলি সুন্দর। যেগুলো ফেলে আসি সেই সময়গুলি মনে হয় যে সুন্দর। আর এখন যেটা এই যে বাস্তবতা, এটা অনেক কঠিনের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু যেটা অতীত হয়ে যাবে তখন মনে হবে যে এটাই তো ভালো ছিল। আমার কথা হচ্ছে যে পেছনে তাকালে আমি পেছনে যাব, আমি থমকে দাঁড়াবো, এটা না। আমি পেছনে যতই তাকাই, পেছনে আমি তাকাতে পারি বিচার করবার জন্য যে আমি কি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম, কিন্তু সেখান থেকে আমার সামনে যাওয়াটা কখনোই থমকে দাঁড়াবে না, আমি অবশ্যই এগিয়ে যাব। এবং এই এগিয়ে যাওয়ার কথাই আসলে যখন হচ্ছিল, আমরাও আসলে বিরতির দিকে এগিয়ে গেছি। আমাদের আর একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সাথেই থাকেন, আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসি 10-এ 10। আরও একবার স্বাগত মিনিস্টার স্মার্ট এসি 10-এ 10-এ। আপনাদের সাথে আছি আমি জিনিয়া কবি সূচনা, এবং আমার সাথে আছেন নীল মাহমুদ। এবং আমাদের সাথে আছেন যারা দুজনেই সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করেন। আমরা একদম আয়োজনের শেষ ভাগে আছি। আমার কাছে একটি প্রচলিত উক্তি আছে, সেটি হচ্ছে যে এই জীবনটা একটা নাটক, যেটা আসলে আপনিও বলছিলেন, আর আমরা সবাই একটু ওভার অ্যাক্ট করি। এটা যেহেতু মানুষ তার অনুভূতি এবং বিভিন্ন রিপুগুলো দিয়ে সে তাড়িত হয়, মাঝে মাঝে সে ওভার করে ফেলে। আমরাও তো ওভার অ্যাক্টিং করে ফেলি, তখন ডিরেক্টর সাহেব বলে কিনা বেশি হয়ে যাচ্ছে, আরেকটু কম হবে। তো এটা তো আমাদের অনুভূতির ব্যাপার, আমাদের ব্যাপার। দিলারপা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। নিমাই ভট্টাচার্য বলেছেন, বয়স যত বাড়ে মানুষ তত বেশি অভিনয় শেখে। আসলে কি তাই? অবশ্যই তার কথা সঠিক, এবং 100% সঠিক। আর এটা তো সত্যি কথা, তার আগেও বড় বড় মনীষী বলে গেছেন যে এই সংসারটা হলো একটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনয় করি, আমাদের অভিনয়টা সবাই দেখে, কারণ আমরা পেশাগতভাবে বা অন্যভাবে নিজের অভিনয়টাকে প্রদর্শন করি। আর অন্যদের যেটা, মা কি অভিনয় করেন না বাচ্চার সঙ্গে, যখন বাচ্চাকে কিছু তো আমরা সবাই তো, এবং স্বামী স্ত্রী বলো, ছেলে মেয়ে, মা, তার সন্তান, সবাই আমরা অভিনয় করি, এবং আমরা সবাই অভিনেতা এবং পাকা অভিনেতা, আমাদের চেয়ে অভিনেতা তারা। এটার সাথে একটা প্রশ্ন যুক্ত করতে চাই। তাহলে এই যে আপনার কথার প্রসঙ্গেই চলে এলো, কখনো কি এমন পরিস্থিতি হয়েছে যখন আপনাকে খুব ভালো থাকার অভিনয় করতে হয়েছে যেন অন্য কেউ ভেঙে না পড়ে, আপনাকে ভালো থাকার অভিনয় করে যেতে হয়েছে? ভালো না থাকলেও অনেক সময় অভিনয় করতে হয়, হ্যাঁ, সেটা নিজের জন্য না হলেও আরেকজনের জন্যে। যেহেতু আমরা অভিনয় করি, শিল্পী মানুষ, আমরা অন্যের কষ্টটা, অন্যের ভালো লাগাটাকে বেশি প্রাধান্য দিই। এটা আমি জোর গলায় বলবো, কেউ আমার সঙ্গে আমাকে সাপোর্ট না করলেও আমি জোর গলায় বলবো যে মানুষ হিসেবে আমরা অনেক সহানুভূতিশীল, অনেক হৃদয়বান মানুষ আমরা, তাই না? তুমি আমার ছেলে আমাকে সাপোর্ট করবে, এটা ভাই একমত কথাটা? 100% সমর্থন করি আপনাকে। মানে আপনার কি আসলে ওই মনে হয় যে বয়স যত বাড়ে মানুষ তত বেশি অভিনয় শেখে? আসলে হয় কি যে
হয়তোবা মনে করে যে এটা অভিনয়। মা যেটা বললেন যে অভিনয় করতে হয়, পৃথিবীর সবাই অভিনয় করে কোনো না কোনোভাবে, কোনো না কোনোভাবে। অভিনয় তো নানা রকম, কিন্তু আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে হয়তো অভিনয় করি একটু। এবং অভিজ্ঞতাই হয়তো আমাকে সেই অভিনয় শেখাচ্ছে। অভিজ্ঞতা না থাকলেও করি। যারা কখনো অভিনয় করেনি তারাও বাস্তব জীবনে অভিনয় করে। তো আসলে আমাদের অভিনয় আর আপনি যে অভিনয় বললেন সেটা তো একটু অন্যরকম। একটু অন্যরকম। প্রত্যেকটা মানুষই অভিনয় করেন। অনেক ধন্যবাদ। আমরা দারুণ দারুণ কিছু কথা শুনলাম এবং যে কথাগুলো হয়তো আমাদের যে বোধ, সেই বোধেরও আসলে পরিবর্তন ঘটাবে এবং আমরাও আসলে পজিটিভ মানুষ হয়ে উঠবার চেষ্টা করব। দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক। দুজন মানুষ, দুই জীবনের ভাণ্ডার। আজকের এই ঈদের রাতে আমরা যেন দুটো গল্প শুনলাম, দুটো নদীর মতো, যারা অনেক পথ পেরিয়ে এসেছেন। এই আড্ডা শুধু কথার নয়, এক ধরনের জীবন পাঠ। আপনাদের ভালোবাসা নিয়ে ফিরবো আবার। ততদিনে দর্শকদের সঙ্গে থাকুক আপনাদের ঘরের ঈদের গল্প। সবাইকে ঈদ মোবারক।